কিভাবে আমরা সৃজনশীল হ্যাক করতে পারি। এজন্য তোমাদেরকে অবশ্যই আমার কথাগুলো মানতে হবে এবং বুঝে আমার কথাটা অ্যাপ্লাই করতে হবে। এজন্য ফার্স্ট অফ অল তোমাদেরকে সর্বপ্রথম হার্ড কপিটা নিতে হবে। একটা ফ্রেশ খাতা, কলম, ক্যালকুলেটর নিয়ে তুমি বসবে, সৃজনশীল সলভ করতে বসবে। সৃজনশীলটা সমাধান করার সময় সর্বপ্রথম সৃজনশীলের যে ইনফরমেশনগুলো থাকবে সেই ইনফরমেশনগুলোকে সুন্দরভাবে তোমার খাতায় আগে সারিবদ্ধভাবে নোট করবে। এর পরবর্তীতে তুমি ওই ইনফরমেশনকে নিজে অ্যানালাইসিস করবে, কোন সূত্রটা দিয়ে হতে পারে, কোন সূত্রটা এই সৃজনশীলের ক্ষেত্রে সমাধান করা যায়। এটা তুমি সর্বপ্রথম খুব হার্ট অ্যান্ড সোল ট্রাই করবে। এটা হচ্ছে সৃজনশীল হ্যাকিংয়ের নাম্বার 1 স্টেপ। এর পরবর্তীতে তুমি ব্যর্থ হতে পারো, তোমার সমস্যা হতে পারে। আমি আশাবাদ করতেছি যে তোমার সমস্যা হবে, প্রথম দিকে তুমি বুঝতে পারবে না কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, কীভাবে এটাকে সমাধান করতে হবে। অতঃপর তুমি এভাবে আমাদের এই ধারাবাহিক সৃজনশীলের কয়েকটা ক্লাস তুমি দেখবে, কয়েকটা সৃজনশীল সলভ করা তুমি দেখবে। একটা সৃজনশীল তুমি সমাধান করতেছো, যে সৃজনশীলটা সমাধান করতে বসছো সর্বপ্রথম আগে তুমি প্রশ্নটা অ্যানালাইসিস করবে। প্রশ্ন খাতার উপর নোট করে প্রশ্নটা অ্যানালাইসিস করে ওখানে দেওয়া ইনফরমেশনগুলোকে ভালোভাবে অবজার্ভ করে রিসার্চ করবে। এর পরবর্তীতে তুমি এই সমাধান ক্লাস দেখবে। শুধু এই সমাধান ক্লাস তোমাকে দেখতে হবে এটা গুরুত্বপূর্ণ না, তুমি তোমার শিক্ষকের কাছ থেকে এর সমাধানটা নেবে। ফার্স্ট অফ অল তুমি আগে নিজে অ্যানালাইসিস করবে, সেকেন্ডলি তুমি শিক্ষকের কাছ থেকে সমাধান নেবে। তুমি যদি ফার্স্টেই শিক্ষকের সমাধান দেখো তাহলে আমি কথা দিচ্ছি তোমাকে, তুমি টেস্ট পেপারের শত শত সৃজনশীল সমাধান করার পরও তোমার ভিতর কখনো ক্রিয়েটিভিটি ডেভেলপ করবে না। এই কাজটুকু যদি তুমি করো তাহলে তোমার কী উপকার হবে, তাহলে তুমি সৃজনশীল সমাধানের প্যাসকেলিয়ান নীতি অনুসরণ করতে পারবা। অর্থাৎ সোজা সাপটা কথা হচ্ছে, মাত্র 15 থেকে 20টা সৃজনশীল সমাধান করার মাধ্যমে তুমি টেস্ট পেপারের 100 সৃজনশীল সমাধান করলে যে আউটপুট পাইতা তার থেকে 10 গুণ বেশি আউটপুট পাবা। মাত্র 15 থেকে 20টা সৃজনশীল তুমি যদি সমাধান করো, তুমি ওই অধ্যায়ের সকল আইটেমের সৃজনশীল সমাধান করার পদ্ধতি নিজে শিখে যাবে। শুধুমাত্র এই কাজটুকু, এই একটা কাজ যদি তুমি অ্যাপ্লাই করো, শিক্ষক সমাধান করার আগে তুমি আগে প্রশ্নটা নিজে অ্যানালাইসিস করো, প্রত্যেকটা প্রশ্ন। প্যাসকেলিয়ান নীতিটা কি ছিল? ইনপুট যদি তুমি F নিউটন করো, আউটপুট পাবা 9F নিউটন। সৃজনশীলের জন্য যে প্রশ্নগুলো সমাধান করব সেইটা ধারাবাহিকতার 1 নম্বর সৃজনশীলটা নিয়ে এখন আমরা ডিসকাস করব। জানার ক্ষেত্রে আর্কিমিডিসের নীতির এই পোর্শনটা আরেকবার একটু ভালোভাবে দেখে নেবে। এইটা একটা বস্তু যার আয়তন হচ্ছে v, সম্পূর্ণ বস্তুটার আয়তন কত? v, সম্পূর্ণ বস্তুটার ভর হচ্ছে m কেজি, আয়তন কত? v। এই বস্তুটা এখানে একটা তরল, এই তরলের ভিতরে আংশিক নিমজ্জিত অবস্থা আছে, 100% না। এই বস্তুটা এই তরলের ভিতর আংশিক নিমজ্জিত আছে। আংশিক কতটুকু? আংশিক হচ্ছে এর আয়তনের x% নিমজ্জিত অবস্থা আছে। তাহলে আয়তনের x% নিমজ্জিত অবস্থা আছে, তাহলে আয়তন কতটুকু? আয়তন v = হচ্ছে vx/100। vx/যদি 100 হয় তাহলে এই বস্তুর ওজন বল কত? W1 এর মান কত? ওজন বল এই বস্তুটার সম্পূর্ণ যে ওজন, পুরো ওজনটাই তরল বরাবর সম্পূর্ণ নিচের দিকে ক্রিয়া করছে। ওজন কিন্তু আংশিক নিচের দিকে ক্রিয়া করে, এই ঘটনা ঘটে না। পুরো ওজনটাই তরল বরাবর নিচের দিকে ক্রিয়া করছে। যে কোনো বস্তু, সেটা ছোট হোক সেটা বড় হোক, যে বস্তুকেই আমি তরলের মধ্যে দিব বা বায়বীয় পদার্থের মধ্যে দিব, তরল বা বায়বীয় পদার্থ ওই বস্তুটাকেই উপরের দিকে ধাক্কা দিবেই, কম দিক বেশি দিক দিবেই। আর যে বলে উপরের দিকে ধাক্কা দিবে সেটাকে বলা হয় প্লাবতা বল। আর আর্কিমিডিস পোর্শনে W2 দ্বারা প্রকাশ করা হয়। W2 হচ্ছে এই বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। আমরা কিন্তু আগে করে এসেছি, প্লাবতা বল = বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন, অর্থাৎ F = ρVg। খেয়াল করে দেখো, মনে করে দেখো, F = ρVg। তাহলে এখানে v কেন? v পুরোটা নেওয়া হয়েছে কেন? কারণ এক্ষেত্রে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থা ছিল, কিন্তু যখন আংশিক নিমজ্জিত থাকবে তখন এই ভি তো পুরোটা ডুবে নাই, তরলের মধ্যে আছে x%। তাহলে এই ভি এর জায়গায় তখন প্লাবতা বল F = ρV'(g) চলে আসবে। v প্রাইমের মান কত? v প্রাইম হচ্ছে v এর x%। v এর x% মানে হচ্ছে v × x/100। তাহলে এক্ষেত্রে প্লাবতা বল কত কাজ করে? প্লাবতা বল কাজ করে F = ρVx/100g। এটা তাহলে W2 হচ্ছে, W2 প্রাইম বলতেছি সেটা হচ্ছে ρV'(g), আর ρV'(g) মানে v প্রাইমের মান হচ্ছে vx/100 × g। এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা হচ্ছে আর্কিমিডিসের ভাষণ নিমজ্জনের কনসেপ্ট, যেটা আর্কিমিডিস তার সূত্রে 3টা কন্ডিশন দিয়েছে। আমাদের মূল বই আছে W1 = W2। W1 = W2 মানে হচ্ছে mg = ρVg। দেখো x এর মান যদি 100 হয়, 100% নিমজ্জিত থাকে, এটা হচ্ছে বস্তু যখন সম্পূর্ণ নিমজ্জিত থাকবে। বস্তু সম্পূর্ণ নিমজ্জিত থাকার অর্থ বস্তু 100% নিমজ্জিত আছে। তাহলে x এর মান 100, 100 এবং 100 কাটা যাবে, ρVg, এটাই ফেরত পাবা। দিস ইজ দ্য ওয়ানলি ওয়ে। কোনো বস্তু ভেসে থাকবে কি ডুবে থাকবে, কত পার্সেন্ট ভেসে থাকবে, কত পার্সেন্ট ডুবে থাকবে, সেই পোর্শনটা নির্ণয় করার জন্য তুমি আর্কিমিডিসের নীতির এই অংশটুকু, অর্থাৎ এই অংশটুকু প্রত্যেক ক্ষেত্রেই অ্যাপ্লাই করবে, চোখ বন্ধ করে অ্যাপ্লাই করবে। 100% প্রত্যেক সেকশনে মিলে যাবে, কারণ বস্তুর ভাষণ নিমজ্জন সংশ্লিষ্ট বিষয়টা সায়েন্টিস্ট আর্কিমিডিস এক্সপ্লেন করছেন। এবার আমরা চলে যাব 1 নম্বর সৃজনশীলে। 1 নম্বর সৃজনশীলে তোমরা কি স্টাডি করেছো সেই বিষয়টা আমরা এখন দেখব। সর্বপ্রথম 1 নম্বর সৃজনশীলে এই কথাটা সুস্পষ্টভাবে বলা ছিল, 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক আকৃতির বস্তু বা একটি গোলক পানিতে, নদীর পানিতে বা পানিতে, নর্মাল পানিতে 2/3 নিমজ্জিত অবস্থায় ভাসে। যদি আমরা এই গোলকটা বিবেচনা করি তাহলে এই গোলকের ব্যাসার্ধ R = বলা আছে 3 সেন্টিমিটার। আমরা সবসময় SI একক, সিস্টেম ইন্টারন্যাশনাল একক হিসাব করব। SI এককে এই ব্যাসার্ধটা হবে 0.03 মিটার, এটা দেওয়া আছে।
এবং বলা আছে পানিতে অর্থাৎ ঘনত্ব, পানির ঘনত্ব রো ইকুয়াল টু 1000 কেজি পার মিটার কিউব। এখানে এই অংশটুকু কতটুকু? এটা 2/3 নিমজ্জিত অবস্থায় ভাসছে। তাহলে এন এর মান হচ্ছে 2/3, কারণ তোমরা মনে করে দেখো আর্কিমিডিসের নীতিতে এই অংশ যদি বলা থাকে তাহলে আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম, ক্লাসগুলো আমাদের দেখবে, সেখানে বলা আছে W1 ইকুয়াল টু W2 প্রাইম mg ইকুয়াল টু রো NV ইন্টু জি। এন হচ্ছে এই 2/3 মান। তাহলে আর এটা দেওয়া আছে, রো এটা দেওয়া আছে, এন এটা দেওয়া আছে, 2/3 নিমজ্জিত অবস্থায় ভাসে। কোশ্চেন করা হয়েছে এই গোলকটার ভর কত? m ইকুয়াল টু হট। তো সর্বপ্রথম যেহেতু আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসতেছে, খেয়াল করো আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসছে, আমি কোনো দিকে তাকাবো না, আমি সরাসরি এই সূত্রটা অ্যাপ্লাই করে দিব। এই সূত্রটা কি? mg ইকুয়াল টু রো NVG। তাহলে দেখো এক নম্বর সৃজনশীলের যদি গ নম্বর কোশ্চেনের দিকে তোমরা তাকাও, সেখানে তোমরা যদি লেখো W1 ইকুয়াল টু W2 প্রাইম। W1 মানে কত? mg, বস্তুর ভর m, অভিকর্ষ ত্বরণ g। W2 মানে রো অফ পানির ঘনত্ব, v মানে হচ্ছে NV, v এর n গুণ g। n এর মান কত? 2/3 নিমজ্জিত অবস্থায় ভাসতেছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, এখানে সমস্যা হচ্ছে এই v এর মান তো তুমি জানো না, জি উভয় পক্ষ থেকে উঠে গেল। তাহলে m ইকুয়াল টু কত? m ইকুয়াল টু রো NV। ভি এর মান কি আমরা জানি না? ভি এর মান আমরা জানি না। তাহলে ভি এর মান অবশ্যই আমাদেরকে এখান থেকে নির্ণয় করতে হবে। তাহলে ভি ইকুয়াল টু কত হবে? ভি ইকুয়াল টু গোলকের আয়তন নির্ণয় সূত্র 4/3 পাই আর কিউব। তাহলে এই মানটা যদি তুমি এখানে বসায় অ্যাপ্লাই করো, তখন তুমি পাবে কত? তুমি পাবে 0.00011 এটাকে এভাবে না লিখে অন্যভাবে লিখতে পারো, 1.13097 ইন্টু 10⁻⁻⁴ মিটার কিউব। এটা হচ্ছে তোমার ভলিউম, যেগুলোকে ব্যবহার করা হচ্ছে তার আয়তন এটা। তাহলে ভি এর মান পেয়ে গেছি। তাহলে এই মানটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, রোর মান কত? পানির ঘনত্ব 1000, এন এর মান 2/3 এবং ভি এর মান হচ্ছে 1.13097 ইন্টু 10⁻⁻⁴। এই পুরো বিষয়টা যদি হিসাব করি তাহলে এটা পাবো কেজি এককে। তাহলে তুমি এটাকে পুরোপুরি নির্ণয় করো। অতএব এম ইকুয়াল টু, ক্যালকুলেটার চাপো, তুমি ক্যালকুলেটার চাপলে এটার মান পাবে 0.0754 কেজি। এটা অবশ্যই কেজি এককে পাবে। তাহলে এটা হচ্ছে একের ঘ নম্বর সৃজনশীলে উদ্দীপকে বলা হয়েছে আমাদের কাছে যে 3 সেন্টিমিটার পুরো একটা গোলক ছিল। 3 সেন্টিমিটার কতটুকু? এখান থেকে এই পর্যন্ত, এটা যদি সেন্টার হয় এখান থেকে এইটুকু হচ্ছে 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার পুরো গোলক ছিল। এই গোলকের উপরে, গোলকের উপরে 2 সেন্টিমিটার পুরো, এই গোলকের উপর 2 সেন্টিমিটার, এখান থেকে এটুকু হচ্ছে 2 সেন্টিমিটার পুরো স্বর্ণের প্রলেপ, গোল্ডের প্রলেপ দেওয়া হয়েছে। তাহলে গোলকের উপরে এই যে জায়গাটায় স্বর্ণের প্রলেপ দেওয়া হয়েছে এটা হচ্ছে গোল্ড, স্বর্ণের প্রলেপ দেওয়া হয়েছে। স্বর্ণের প্রলেপ দেওয়ার পরে এত বড় একটা গোলক পেয়েছি। এই গোলকটাকে সমুদ্রের পানিতে চুবায় ছেড়ে দেওয়া হয়েছে। চিন্তা করো যদি এরকম সাইজের 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, 5 সেন্টিমিটার আনুমানিক কতটুকু? 5 সেন্টিমিটার আনুমানিক এতটুকু হবে 5 সেন্টিমিটার। তাহলে এতটুকু ব্যাসার্ধ যদি হয়, আনুমানিক এতটুকু একটা গোলক, ছোটখাটো একটা ফুটবলের মতো, এই সাইজের একটা ফুটবল যদি তুমি ডুবায় ছেড়ে দাও, ফুটবল কিন্তু জাম্প করে ভেসে উঠবে। কিন্তু এর উপরে এই যে ভিতরে যে গোলকটা ছিল এটা কিন্তু ভেসে ছিল, কিন্তু এর উপরে তুমি এখন স্বর্ণের প্রলেপ দিয়েছো। তাহলে স্বর্ণের প্রলেপ দেওয়া অবস্থায় এই গোলকটা কি অবস্থায় থাকবে? অর্থাৎ তোমার কাছে প্রশ্ন জানতে চাওয়া হয়েছে এই গোলকটা কি ভেসে থাকবে নাকি ডুবে যাবে? তাহলে ভাষণ নিমজ্জনের পোর্শন তোমাকে আবার জানতে চেয়েছে। তার মানে আর্কিমিডিসের নীতি পার্ট 2, W1 এবং W2 তোমাকে হিসাব করতে হবে। W1 হচ্ছে বস্তুর ওজন, স্বর্ণের প্রলেপ দেওয়ার পর এই সমগ্র বস্তুটার ওজন কত হয়েছে এটা তোমাকে হিসাব করতে হবে। দ্বিতীয়ত W2 মানে হচ্ছে এই বস্তু, এই পুরো আয়তনের বস্তুটা কি পরিমাণ তরল অপসারণ করছে সেটা তোমাকে হিসাব করতে হবে। তাহলে কী ইনফরমেশন দেওয়া আছে? প্রথমত আমরা গ নাম্বার থেকে এই ভিতরের অংশের আয়তন ভি পেয়েছিলাম 1.13097 ইন্টু 10⁻⁻⁴ মিটার কিউব। আমরা এখন পুরো গোলকটার উপর, এই গোলকটার উপর 2 সেন্টিমিটার পুরো স্বর্ণের প্রলেপ দিয়েছি। তাহলে এই গোলকটার, বড় গোলকটার ব্যাসার্ধ কত হয়েছে? বড় গোলকটার ব্যাসার্ধ হয়েছে, এটা যদি 2 সেন্টিমিটার হয়, এটা যদি 3 সেন্টিমিটার হয়, বড় গোলকটার ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, অর্থাৎ 0.05 মিটার। তাইলে বড় গোলকটার আয়তন কত হয়েছে? বড় গোলকটার আয়তন V2 ইকুয়াল টু 4/3 পাই R2 কিউব। 4/3 পাই R2 কিউব, 4/3 পাই R2 কিউবের মান কত? এর মান হচ্ছে 1.25 ইন্টু 10⁻⁻⁴ মিটার কিউব। তাহলে বড় গোলকটার আয়তন পেয়েছি, পুরো গোলকটার আয়তন এটা, ভিতরের এই ছোট গোলকটার আয়তন কত? এই উপরেরটা। তাহলে স্বর্ণটুকুর আয়তন কত? এই স্বর্ণটুকুর আয়তন যদি ভি অফ গোল্ড বলি, তাহলে স্বর্ণের আয়তন কত? তাহলে তোমাকে নির্ণয় করতে হবে স্বর্ণের আয়তন। তাহলে তুমি বলবা, সরি এটা V2 হবে, অর্থাৎ স্বর্ণের আয়তন ভি অফ গোল্ড ইকুয়াল টু পুরো V2 থেকে ভি বিয়োগ করবে। তাহলে V2 থেকে এইটা থেকে যদি এটা বিয়োগ করো, ভিতরের অংশটুকু বিয়োগ করো, তাহলে স্বর্ণের আয়তন পাবে 1.1903 ইন্টু 10⁻⁻⁵ মিটার কিউব। তাহলে স্বর্ণের আয়তন হচ্ছে 1.1903 ইন্টু 10⁻⁵ মিটার কিউব। এটা হচ্ছে স্বর্ণের আয়তন। আমি এই হিসাবগুলো আগে থেকে করে রাখছি, এর কারণ হচ্ছে এই সময় ক্যালকুলেটর ব্যবহার করাটা ইমব্রেসিং একটা সিচুয়েশন ক্রিয়েট করে। দ্যাটস ওয়াই আমি এই ভ্যালুটা আগে থেকে নির্ণয় করে রাখছি। এবার তুমি একটু খেয়াল করো, ভি মানে হচ্ছে এটা, বড় গোলকটার আয়তন কত? এটা।
তাহলে এই স্বর্ণটুকুর আয়তন কত? বাইরের এই যে লাল অংশের যে স্বর্ণটুকু, এই স্বর্ণটুকুর আয়তন হচ্ছে এটা। 3টা অংশের ইন্ডিভিজুয়াল আয়তন পেয়েছি। তাহলে আমাদের এই পুরো গোলকটাতে যে স্বর্ণটুকু ব্যবহার করা হয়েছে, এই স্বর্ণের ভর কত? এই স্বর্ণটুকুর ভর কত? এম অফ গোল্ড কত? তাহলে এম অফ গোল্ড যখন হিসাব করতে হবে, তাহলে তোমাকে এখন সর্বপ্রথম হিসাব করতে হবে এম অফ গোল্ড। এম অফ গোল্ড ইকুয়াল টু রো অফ গোল্ড গুণ ভি অফ গোল্ড। এম ইকুয়াল টু রো ভি সূত্র অনুসারে। তাহলে রো হচ্ছে 19,300 কেজি পার মিটার কিউব, আর ভি অফ গোল্ড এর মান হচ্ছে 1.1903 ইন্টু 10⁻⁻5। টোটালটা মিলে এখন আসবে কেজি। তাহলে এই পুরোটা স্বর্ণের পুরো ভরটা যদি আমি হিসাব করি, আমি পাবো 0.23 কেজি। অতএব এম অফ গোল্ড কত? অতএব এম অফ গোল্ড এটা। আর গ নম্বরে তুমি কিন্তু গোলকের ভর নির্ণয় করেছিলে, ভিতরের গোলকটার ভর। ভিতরের গোলকটার ভর এম ইকুয়াল টু কত ছিল? এম ইকুয়াল টু 0.0754 কেজি। আসলে ভিতরের গোলকটার ভর, তাহলে ভিতরের গোলকটার ভর যদি এটা হয় এবং বাইরের স্বর্ণের ভর এটা, আর ভিতরের গোলকটার ভর এটা, তাহলে আমি যখন পুরো গোলকটাকে একবারে কম্বাইন্ড হিসাব করব, পুরো গোলকটার ভর কত হবে, ওজন কত হবে? অর্থাৎ আর্কিমিডিসের নিয়ম ফলো করার জন্য তুমি যখন W1 হিসাব করবে, তখন W1 ইকুয়াল টু mg। mg মানে হচ্ছে m1 প্লাস m2 মানে m গোল্ড ইন্টু জি। তাহলে m1 মানে কত? m1 মানে হচ্ছে যে প্রথম ভিতরের গোলকটার ভর m1, এর মান হচ্ছে 0.0754 যোগ গোল্ডের মান হচ্ছে 0.23 গুণ 9.8। তুমি যদি এটা ক্যালকুলেশন করো, তুমি যদি এটা পুরোটা ক্যালকুলেশন করো, অর্থাৎ W1 এর মান নির্ণয় করো, তাহলে W1 এর মান নির্ণয় করতে সময় তুমি এটা ক্যালকুলেশন করলে তুমি ভ্যালু পাবে 2.993। এটা ক্যালকুলেটারে চাপো, তুমি ভ্যালু পাবে 2.993 নিউটন। এটা অবশ্যই তুমি ক্যালকুলেটারে বের করবে। তাহলে W1 এর মান তুমি এটা পাবে। তাহলে তোমার হিসাব করতে হবে কি কি? তোমাকে হিসাব করতে হবে W1 এবং W2 পুরোটা। তাহলে W1 পেয়েছো, W2 তো এখনো পাও নাই। তাহলে W2 কাছে যেতে গেলে এবার তোমাকে W2 কাছে আসলে তুমি W2 মানে ছিল রো ভি জি, কিন্তু এখানে একটা সমস্যা আছে। W2 মানে ছিল প্লাবতা বল, অর্থাৎ বস্তুর অপসারিত তরলের ওজন। এই পুরো বস্তুটা যে পরিমাণ তরল অপসারণ করবে সেটার ওজন হচ্ছে এটা। এই পুরো বস্তুটাকে, এই পুরো গোলকটাকে যখন আমরা এরকমভাবে সমুদ্রের পানির মধ্যে পুরো ডুবাই দিচ্ছি, এই পুরো গোলকটাকে এর মধ্যে ডুবাই দিলাম, তাহলে গোলকে দুইটা পার্ট আছে, এটা এম আর এটা M1, আর এটা হচ্ছে এম অফ গোল্ড। দুইটা মিলে কম্বাইন্ডভাবে এদের ওজন mg নিচে কাজ করতেছে, আর এর উপর প্লাবতা বল কাজ করতেছে এফ প্রাইম না এফ ইকুয়াল টু কত? রো ভি জি। কিন্তু এখানে একটা সমস্যা আছে, আয়তন তো পুরোটার আয়তন নিতে হবে, তাই না? ভিতরের গোলকটার আয়তন যোগ বাইরের গোলকটার আয়তন, এমন তো হিসাব না। পুরো গোলকটা কম্বাইন্ডভাবে একবারে ডুবে আছে, কারণ এর উপর পুরো চারিদিক দিয়ে প্রলেপ লাগানো আছে। গোলকের উপরে পুরো চারিদিক দিয়ে স্বর্ণ দিয়ে প্রলেপ লাগাই দেওয়া হয়েছে। প্রলেপ মানে কি? ঢেকে দেওয়া হয়েছে। তাহলে এই সার্কামস্ট্যান্সেসে তোমাকে এখানে ভি নিতে হবে, V2 মানে বড় গোলকটার আয়তন নিতে হবে। ভিতরের অংশটুকু আলাদাভাবে তো তুমি জাজ করতে পারবে না। যখন তুমি তরলের মধ্যে ডুবাচ্ছ, সমুদ্রের পানিতে ডুবাচ্ছ, পুরো গোলকটা একসাথে আসবে। সেই সার্কামস্ট্যান্সেসে এটা হবে V2 এবং রো হবে রো অফ সি, সমুদ্রের পানির ঘনত্ব। তাহলে সমুদ্রের পানির ঘনত্ব প্রশ্নে দেখো ইনফরমেশন দেওয়া আছে। সমুদ্রের পানির কিছু ঘনত্ব যদি কিছু না বলে দেয়, তাহলে 1025 কেজি পার মিটার কিউব। যদি কোনো ইনফরমেশন না দেয়, 1025 অথবা ক্ষেত্র বিশেষ 1030 কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে সমুদ্রের পানির ঘনত্ব। কিন্তু তোমার এই প্রশ্নে সমুদ্রের পানির ঘনত্ব বলে দেওয়া আছে, বলে দিয়েছে 5 লিটার সমুদ্রের পানির ভর 6300 গ্রাম, অথবা এটাকে ইনফরমেশনটা বলা আছে 5000 লিটার সমুদ্রের পানির ভর 6300 কেজি। 5000 লিটার সমুদ্রের পানির ভর 6300 কেজি। তাহলে রো অফ সি, সমুদ্রের পানির ঘনত্ব কত? সমুদ্রের পানির ঘনত্ব হচ্ছে রো ইকুয়াল টু এম বাই ভি। ওজন কত? পুরো গোলকটার ওজন W1 নিচের দিকে কাজ করছে, আর এর উপরে প্লাবতা বল এফ কাজ করছে, এফ ইকুয়াল টু রো সি V2 জি, যেটা উপরে কাজ করছে। আর এটা হচ্ছে W1 মানে mg, আর এইটুকু কত? W2 মানে রো ভিজি। এই দুইটা পোর্শন কাজ করছে। এইটার মান কত? W1 এর মান কত? W1 এর মান তুমি পেয়েছো, দেখো W1 এর মান পেয়েছো 2.993, অলমোস্ট 3, 2.993 মানে 3 নিউটন। আর এটার মান কত? W2 এর মান কত পেয়েছো? এটা পেয়েছো 1.5435 নিউটন, মানে এর অর্ধেক পেয়েছো, এর অর্ধেক প্রায়। তাহলে দেখো ওজন বল বেশি, প্লাবতা বল কম, তাহলে কি ঘটনা ঘটবে? ওজন বল বেশি, প্লাবতা ঊর্ধ্বমুখী বল কম, তাহলে এই বস্তু কি হবে? ডুবে যাবে না ভেসে থাকবে? ডুবে যাবে। যেহেতু তুমি বলবে যেহেতু W1 গ্রেটার দেন W2, ফলে বস্তুটি তরলে ডুবে যাবে, এটাই ছিল আমাদের 1 নম্বর সৃজনশীলের ঘ নম্বর প্রশ্নের উত্তর। এই লিস্টের 2 নম্বর সৃজনশীলটা এখন আমরা সমাধান করব। দেখো তোমরা স্ক্রিনে, আমি আবারও বলতেছি, স্ক্রিনে যে সৃজনশীলটা দেখতে পাচ্ছ, এটাকে অবশ্যই তোমার খাতায় আগে লিখে নিয়ে খুব ভালোভাবে আগে স্টাডি করে তারপর তুমি এই সমাধানটা দেখে নেবে। বলা হচ্ছে 90 গ্রাম ভরের একটি বস্তুকে যদি পানিতে নিমজ্জিত করা হয়, তাহলে 450 ml পানি অপসারণ করে।
আর্কিমিডিসের থিওরিতে আমরা পড়ছিলাম কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তু তার আয়তনের সমান তরল অপসারণ করে। তাহলে একটু খেয়াল করলে দেখবা এইটা সাপোজ একটা তরল, যে কোনো পাত্র থাকতে পারে, যে কোনো জলাশয় থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। আমাদের কাছে যে কোনো শেপের একটা বস্তু আছে, আমাদের কাছে এরকম শেপের একটা বস্তু আছে। এই বস্তুটার আয়তন ছিল কত? এই বস্তুর আয়তন হচ্ছে 450 মিলিলিটার, 450 মিলিলিটার। আর এই বস্তুটার ভর কত? এম ইকুয়াল টু হচ্ছে 90 গ্রাম, 90 ml। এই বস্তুকে যখন এখানে নিমজ্জিত করা হয়েছে, তাহলে এই তরল থেকে এই 90 ml তরল বস্তু অপসারণ করবে। গ নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে, 2 এর গ নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে এই বস্তুর ঘনত্ব কত, ডেনসিটি কত। তাহলে বস্তুর ভর হচ্ছে 90 গ্রাম, বস্তু 450 ml তরল অপসারণ করে। এই বস্তুটা যে তরল অপসারণ করে তার আয়তন কত? 450 ml। এই বস্তুটা 405 ml মিলিলিটার তরল অপসারণ করে। এই বস্তু এতটুকু তরল অপসারণ করে, তাইলে বস্তুর আয়তনটাই 450 ml। তাহলে 450 ml মানে ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি 450 cm3, কারণ আমি তোমাদের একদম ফার্স্টে শিখেছিলাম 1 cm3 ইকুয়াল টু 1 মিলিলিটার। cm3কে তোমরা সিসি বলতে পারো, 450 সিসি কিউবিক সেন্টিমিটার। এটা একটা আলাদা বিষয়। তুমি যদি সিজিএস এককে রাখো তাহলে এটা এইভাবে আসবে। তুমি যদি এমকেএস পদ্ধতিতে রাখো তাহলে এখানে তোমাকে লিখতে হবে 450 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। আর এই গ্রামকে তোমার লিখতে হবে 0 পয়েন্ট, একে 1000 দিয়ে ভাগ করবে, 1000 দিয়ে ভাগ করলে 0.9 কেজি। তাহলে এই বস্তুর ঘনত্ব কত হবে? আমরা জানি রো ইকুয়াল টু m/v। তাহলে 0.09 কেজি বাই 450 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেটারে চাপ দাও তাহলে তুমি পাবে 200 কেজি পার মিটার কিউব। এইটা হচ্ছে এই বস্তুর ঘনত্ব। ঘ নাম্বার কোশ্চেনে বলছে এই বস্তুটির ভর কত হলে, তার মানে বস্তুকে চেঞ্জ করা হচ্ছে। সাপোজ মনে করো প্রথমে এই বস্তুটা কাঠের তৈরি ছিল বা অন্য কোনো কিছু তৈরি ছিল, পরবর্তীতে দেখা যাচ্ছে অন্য যে কোনো পার্টিকেল যেমন প্লাস্টিক দিয়ে তৈরি করা হতে পারে, অথবা মনে করো যে আরও ভারী কাঠ দিয়ে তৈরি করা হতে পারে, যে কোনো কিছুতে বস্তু চেঞ্জ করা হচ্ছে, কিন্তু তার ভলিউম কিন্তু একই থাকছে। জাস্ট কোশ্চেন করা হয়েছে এই বস্তুর ভর কত হলে এই বস্তুটা এই তরলে 2/3 নিমজ্জিত অবস্থায় থাকবে। 2/3, তাহলে 2/3 নিমজ্জিত অবস্থায় থাকবে, ডুবে থাকবে, অর্থ এর আয়তনের 3 ভাগের 2 ভাগ নিমজ্জিত অবস্থায় থাকবে। তাহলে এই তরলে যতটুকু নিমজ্জিত অবস্থায় আছে এইটুকু হচ্ছে ভি এর আয়তনের 1/3 অংশ। তাহলে আয়তনের 1/3 অংশ, তাহলে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম n ইকুয়াল টু 1/3 হতে হবে, ভি ইকুয়াল টু 450 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। এই অবস্থায় আমি শিখেছিলাম এই নিচের দিকে কাজ করে W1 এবং ঊর্ধ্বমুখী কাজ করে W2 প্রাইম, কারণ এটা আংশিক নিমজ্জিত। সম্পূর্ণ নিমজ্জিত থাকলে শুধু W2 ধরতাম, যেহেতু আংশিক নিমজ্জিত তাই W2 প্রাইম। এটা আর্কিমিডিসের নীতিতে আসছে। তখন এই ভাষণ নিমজ্জনের যে পোর্শন এইখানে যদি অংশ বলে তখন আমরা বলবো mg ইকুয়াল টু রো ভি প্রাইম জি। আর রো ভি প্রাইম জির মান কত? mg ইকুয়াল টু রো n ইন্টু ভি ইন্টু জি। তাহলে n হচ্ছে 1/3, 1/3 না, সরি, 2/3, 2/3 নিমজ্জিত অবস্থা থাকবে। n এর মান 2/3। এর মান যদি 2/3 হয়, 2/3 নিমজ্জিত অবস্থায় আছে, এই সার্কামস্টেন্সে এই সূত্রটা ব্যবহার করলে m এর মান বের করতে পারবো। তাহলে 2 এর ঘতে আমরা লিখব, তাহলে এখানে mg ইকুয়াল টু রো nv ইন্টু জি। এবং আমরা তার আগে লিখে নিব, মনে করি বস্তুর ভর, এই কথাটা লিখতে হবে, বস্তুর ভর m কেজি হলে, বস্তুর ভর m কেজি হলে বস্তুটি পানিতে 2/3 অংশ নিমজ্জিত অবস্থায় থাকবে। তাহলে এখানে n এর মান কত হবে? n ইকুয়াল টু mg বাই রো ভি জি। দেখো জি এবং জি কাটা, m ইকুয়াল টু কত, সরি, n এর মান তো আমি জানি, যেহেতু n এর মান জানি, m এর মান বের করতে হবে। তাহলে আরও সহজ কাজ, অতএব m ইকুয়াল টু রো ইন্টু n ইন্টু ভি। দেখো রোর মান, পানির ঘনত্ব হচ্ছে 1000, ইন্টু n এর মান হচ্ছে 2/3 এবং ভির মান কত ছিল? 450 ইন্টু 10⁻⁻6। তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবে 0.3 কেজি। তাহলে বস্তুর ভর m ইকুয়াল টু 0.3 কেজি অথবা 300 গ্রাম। বস্তুর ভর 300 গ্রাম হলে এটি তরলে 2/3 নিমজ্জিত অবস্থায় ভাসবে অথবা 2/3 নিমজ্জিত অবস্থায় থাকবে। এটা হচ্ছে 2 নম্বর সৃজনশীল। এবার আমরা চলে যাব 3 নম্বর সৃজনশীলে। যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেটা হচ্ছে 2টি বস্তুর কথা বলা আছে। এই 2টি বস্তুর মধ্যে প্রথম বস্তুটার ভর হচ্ছে 300 গ্রাম এবং তার ঘনত্ব হচ্ছে 2 গ্রাম পার cm3। 300 গ্রামকে যদি আমি কেজিতে কনভার্ট করি তাহলে এটা হয় 0.3 কেজি। আমরা সবসময় এসআই এককে কনভার্ট করবো, যে কোনো মেজারমেন্ট সিজিএস এককে করবো না। 2 গ্রাম পার cm3, তাহলে 2 গ্রাম পার cm3কে যদি তুমি এসআই এককে কনভার্ট করো তাহলে তুমি পাবে 2000 কেজি পার মিটার কিউব। এবং
বা আরেকটা বস্তু যেটা আছে বি বস্তু, আমি এ এবং বি বস্তু দ্বারা এটাকে সম্বোধন করে নিচ্ছি, এটার ভর হচ্ছে 0.45 কেজি। এই ইনফরমেশনটুকু দেওয়া আছে। আর একটা মেজর যে ইম্পর্টেন্ট বিষয়টা বলা আছে, দুইটা বস্তু আলাদা আলাদা বস্তু, একটা নির্দিষ্ট তরল মনে করো এটা প্রথম বস্তুটা, এটা দ্বিতীয় বস্তুটা এটা, এটা ধরো বি বস্তু, এটা মনে করো এ বস্তু। এইটাকে যখন তরলে নিমজ্জিত করা হয়েছে তখন এর জন্য তরলে বস্তুর ওজন WA, এটা নিচের দিকে কাজ করছে, প্লবতা বল এ বস্তুর উপর প্লবতা বল FA ঊর্ধ্বমুখী কাজ করছে, ফলে এই বস্তুর উপর লব্ধি বল কত কাজ করছে সেটা হচ্ছে WW। বিষয়টাকে একটু সহজ করে যদি বোঝার চেষ্টা করো, আগে বোঝার চেষ্টা করো, এটা একটা বস্তু, এই বস্তুর উপর এই দিকে কাজ করছে 100 নিউটন বল, আর এই উপরের দিকে এই বরাবর অর্থাৎ এইখানে কাজ করছে 40 নিউটন বল। তাহলে একটা বল 100 নিউটন কাজ করছে নিচের দিকে, 40 নিউটন কাজ করছে ঊর্ধ্বমুখী। তাহলে এখানে লেখা যা, এইখানে 40 নিউটন লেখাটা কিন্তু একই অর্থ, তুমি এখানে লিখলা না, এখানে লিখলা, আর এইখানে না লিখে তুমি যদি একে এইখানে লেখো, মিনিংটা একই, এটা 40 নিউটন। তাহলে এই বস্তু কোন দিকে যাবে? 100 নিউটন নিচে, 40 নিউটন উপরে। তাহলে এই বস্তুর উপর কার্যকর বল যেটা হবে সেটা হচ্ছে 100 - 40 নিউটন। তাহলে এইটাকে যদি তুমি বলো W1 আর এইটাকে বলো যদি F, W1 অথবা বা W1 বলা দরকার নেই, এটাকে যদি তুমি বলো WA আর এটাকে যদি বলো FA, তাহলে এইটাই হচ্ছে WA - FA, এটা হচ্ছে কার্যকর বল, অর্থাৎ তরলে বস্তুর ওজন। তাহলে তরলে বস্তুর ওজন কত? 60 নিউটন। তাহলে এখানে তরলে বস্তুর ওজন হচ্ছে W, তাহলে W তরলে বস্তুর ওজন, W অফ এ বস্তুর ক্ষেত্রে তরলে বস্তুর ওজন ইকুয়াল টু WA - F অফ এ। একেবারে সিমিলার হয়েছে বি বস্তুর উপর। তোমরা যদি বি বস্তুর দিকে খেয়াল করো, তাহলে বি বস্তুর ওজন বল WB নিচে কাজ করে এবং এর উপর প্লবতা বল FB ঊর্ধ্বমুখী কাজ করে, ফলে তরলে বস্তুর কার্যকর ওজন কত? WW অফ বি। তাহলে তোমরা বলতে পারবা WW অফ বি ইজ ইকুয়াল টু WB মাইনাস, WB মানে হচ্ছে বস্তুর স্বাভাবিক ওজন, WB মাইনাস FB। তাহলে এটা হচ্ছে বি বস্তুর তরলে ওজন এইটুকু, আর এ বস্তুর তরলে ওজন এই অংশটুকু। কোশ্চেনে বলে দিয়েছে এই WW অফ এ ইজ ইকুয়াল টু WW অফ বি। তরলে নিমজ্জিত করলে দুজনের ওজন সমান হয়, অর্থাৎ এর উপর কার্যকর মোট যে বল হয় এই বি বস্তুর উপর একই পরিমাণ বল কার্যকর থাকে। তাহলে তরলে দুজনের কার্যকর ওজন কত? সমান। তরলে দুজনের ওজন সমান পাওয়া যায়, এই ইনফরমেশনটুকু বলে দিয়েছে। এটা বুঝে ওঠাটা তোমার জন্য সো টাফ হবে, কারণ স্বাভাবিক ওজন কোনটা? এই বস্তুটার ভর যদি 0.3 কেজি হয় তাহলে এর সাথে 9.8 গুণ করলেই এর স্বাভাবিক ওজন পাওয়া যায়। এইটা কোনটা? এইটা হচ্ছে এ বস্তুর ক্ষেত্রে WA। তার মানে WA কত? WA যখন বলবা তখন বলবা 0.3 × 9.8 এত নিউটন। আর WA এটা ঠিক আছে, কিন্তু F অফ FA প্লবতা বল মানে কত? প্লবতা বল নির্ণয়ের সূত্র কি ছিল? প্লবতা বল নির্ণয়ের সূত্র ছিল F ইকুয়াল টু রো VG। যখন এ বস্তুর উপর প্লবতা বল বের করবে তখন আয়তন A নেবে, A এর আয়তন নেবে। যখন বি বস্তুর উপর প্লবতা বল বের করবে তখন রো VG বি বস্তুর প্লবতা বল নেবে। তাহলে এর প্লবতা বল ভিন্ন হবে, কারণ তারা আলাদা বস্তু, তাদের ওজনও আলাদা, প্লবতা বল আলাদা। সিমিলিয়ার কোনটা? সিমিলিয়ার হচ্ছে তরলে এর যে ওজন হয়েছে তরলে এর সেই একই ওজন হয়েছে। তাহলে একটু ভালো একটা এক্সাম্পল দিয়ে দেখো, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবা। এটা একটা বস্তু, এর নিচের দিকে 100 নিউটন বল কাজ করছে, উপরের দিকে প্লবতা বল কাজ করছে 40 নিউটন। তাহলে এর উপর কার্যকর বল কত? এর উপর কার্যকর বল হচ্ছে 60 নিউটন। তাহলে সিমিলিয়ার হইতে এইটা অন্য একটা বস্তু, এই বস্তুর উপর নিচের দিকে কাজ করছে 80 নিউটন বল, আর উপরের দিকে প্লবতা বল কাজ করছে কত নিউটন? 20 নিউটন বল। তাহলে এই বি বস্তুর উপর, এটা বি বস্তু, এটা এ বস্তু, বি বস্তুর উপর কার্যকর বল কত? বি বস্তুর উপর কার্যকর বল হচ্ছে 60 নিউটন বল, যেটা নিচের দিকে। এক্ষেত্রেও নিচের দিকে কার্যকর বল ছিল 60 নিউটন, এক্ষেত্রেও নিচের দিকে কার্যকর বল 60 নিউটন। কিন্তু খেয়াল করো দুইজনের ওজন কিন্তু আলাদা, দুইজনের উপর প্লবতা বলও আলাদা। এই কথাটাই প্রশ্নের মধ্যে উল্লেখ করছে। প্রশ্নে উল্লেখ করছে কি? তরলে নিমজ্জিত অবস্থায় বস্তুদ্বয়ের ওজন সমান পাওয়া যায়। তাহলে 3 নম্বর যে কোশ্চেনটা আছে এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং এটা অনেক হার্ড। এই কোশ্চেনটাতে প্রথমে দুইটা বস্তুর ইন্ডিভিজুয়াল ভর দেওয়া আছে, প্রথম বস্তুর ঘনত্ব দেওয়া আছে, আর বলা আছে দ্বিতীয় বস্তু ভারী বস্তুর ঘনত্ব নির্ণয় করো। তাহলে প্রথম বস্তুর ঘনত্ব দেওয়া আছে, ভারী বস্তুর ঘনত্ব নির্ণয় করতে বলছে। এইখানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কি? মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তরলে নিমজ্জিত অবস্থায় বস্তুদ্বয়ের ওজন সমান হয়। তাহলে তরলে নিমজ্জিত অবস্থায় তাদের যে ওজন হয় সেটা সমান হয় না, তো তাদের নিজস্ব ওজন সমান, ওজন তো দুজনের একজনেরও সমান না, দুজনের উপর কার্যকর প্লবতা বলও ভিন্ন হবে। দ্যাটস ওয়াই এই অঙ্কটা তোমাকে একটু ডিটেলসে করতে হবে। ডিটেলসে করতে গেলে তুমি সর্বপ্রথম দেখো এই পর্যন্ত তোমার টাস্ক, তুমি এইটুকু কমপ্লিট করবে। কমপ্লিট করার পর প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে প্রথম বস্তু তরলে ওজন কত। দেখো প্রথম বস্তুর আয়তন কত? MA রো A দুইটা দেওয়া আছে। তাহলে VA কত? ফার্স্ট অফ অল আমরা নির্ণয় করব V অফ A, এ বস্তুর আয়তন। তাহলে আমরা জানি M ইকুয়াল টু রো V, MA ইকুয়াল টু রো A VA। তাহলে VA ইকুয়াল টু কত? MA বাই রো A। M এর মান কত? এর মান 0.3 কেজি বাই রো এর মান কত? রো এর মান 2000 কেজি পার মিটার কিউব। তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে এখানে তুমি এর আয়তন কত পাবে? এর আয়তন পাবে 0.12315 মিটার কিউব। এইটা হচ্ছে এ বস্তুর আয়তন। কার আয়তন? প্রথম বস্তুটার আয়তন, এ বস্তুর আয়তন। খেয়াল করো দুইটা বস্তু আছে আমাদের কাছে, এ একটা বস্তু, এটা এ বস্তু এবং এটা বি বস্তু। এ বস্তুর ভর এটা, বি বস্তুর ভর এটা।
তাহলে এ বস্তুর আয়তন হচ্ছে এটা, বি বস্তুর কি আয়তন দেওয়া আছে দেখো নাই, বি বস্তুর কি দেওয়া আছে জাস্ট অনলি ভর দেওয়া আছে, বি বস্তুর কিন্তু ঘনত্ব দেওয়া নাই, আয়তনও দেওয়া নাই। বি বস্তুর ঘনত্ব রো বি ইকুয়াল টু কত, রো ইকুয়াল টু এম বি বাই ভিবি। তাহলে ভিবি কি আমার কাছে আছে না, ভিবি নাই, এই ভিবিকে লুকায় রাখছে। এই ভিবিকে কোথায় লুকায় রাখছে সেটা তুমি এই কোশ্চেনের শেষে দেখতে পাবা। তো আমি অলরেডি এ বস্তুর আয়তন বের করতে পারছি। এ বস্তুকে দেখো, দুইটা বস্তুকে তরলে নিমজ্জিত করলে তাদের ওজন সমান পাওয়া যায়। তাহলে তরলে নিমজ্জিত করলে ওজন কত হয়, তুমি যদি এ বস্তুকে, এটা সাপোজ মনে করো তরল, আর এইখানে এ বস্তুকে এভাবে নিমজ্জিত করছো, নিমজ্জিত করলে এ বস্তুর ওজন এই তরল সোজা নিচের দিকে কাজ করে, তার মানে এম এ জি সোজা নিচের দিকে কাজ করে। এ বস্তুর উপর প্লবতা বল কত কার্যকর হয়, এ বস্তুর উপর কার্যকর প্লবতা বল রো অফ ডাব্লু পানির ঘনত্ব, ভি এ এর আয়তন ইন্টু জি। এই দুইটার ওজন বিয়োগ করলে তুমি এইটার তরলে বস্তুর ওজন পাবে, তরলে বস্তুর ওজন ডাব্লু ডাব্লু অফ এ, এ বস্তু তরলে ওজন। তাহলে এ বস্তু তরলে ওজন যদি বের করতে হয়, তাহলে দেখো একটা কাজ করছে নিচের দিকে, একটা কাজ করছে উপরের দিকে, এইটা কাজ করছে নিচের দিকে। তাহলে ডাব্লু ডাব্লু অফ এ ইকুয়াল টু এম এ অফ জি মাইনাস রো ডাব্লু ভি এ জি। এই অংশটুকু তোমাকে করতে হবে। তাহলে এই অংশটা এই চিত্রের আলোকে তুমি এখানে লিখবে, তুমি বলবে এখানে এ বস্তুর বা প্রথম বস্তুর তরলে ওজন ডাব্লু ডাব্লু অফ এ ইকুয়াল টু এম এ জি মাইনাস রো ডাব্লু ভি এ জি। দেখো ইনফরমেশনগুলো এখানে আছে, এম এর মান কত 0.3 কেজি, জির মান 9.8 মাইনাস এটার মান 1000 গুণ ভি এর মান 0.123115 গুণ 9.8। আমরা যদি পুরোটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 1.47 নিউটন। কত পাবো 1.47 নিউটন। অতএব ডাব্লু ডাব্লু অফ এ ইকুয়াল টু 1.47 নিউটন। তাহলে 1.47 নিউটন এটা কি এ বস্তুর তরল ওজন। মজার বিষয়টা হচ্ছে বি বস্তুকে এই যে বি বস্তুকে যদি সিমিলার ওয়েতে এই একই জায়গায় আমি ডুবাই, একই কাজ করি, তাহলে কি হবে, এটা ধরো বি বস্তু, এই বি বস্তুকে যদি এখানে রাখি তাহলে বি বস্তুর ওজন বল এম বি অফ জি, বি বস্তুর উপর প্লবতা বল রো ডাব্লু ভি বি জি, আর এইটা হবে ডাব্লু ডাব্লু অফ বি। তাহলে নিচে আমরা লিখতে পারবো ডাব্লু ডাব্লু অফ বি মানে কত, ডাব্লু ডাব্লু অফ বি ইজ ইকুয়াল টু ডাব্লু বি মাইনাস, ডাব্লু বি মানে হচ্ছে এম জিবি, এম বি ইন্টু জি। তাহলে এম জি বি, এম অফ বি ইন্টু জি মাইনাস রো ডাব্লু ভিবি ইন্টু জি। এই অংশটুকু হিসাব করতে হবে, এই অংশটুকু একটু ভালোভাবে খেয়াল করবে। এইটা এবং ডাব্লু ডাব্লু অফ এ ইজ ইকুয়াল টু ডাব্লু ডাব্লু অফ বি, ডাব্লু ডাব্লু অফ এ ডাব্লু ডাব্লু অফ বি ইকুয়াল, এটা প্রশ্নে বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা একটা কথা এখানে লিখতে পারি, আমরা এখন লিখতে পারবো অতএব ডাব্লু ডাব্লু অফ বি ইজ ইকুয়াল টু এম বি জি মাইনাস রো ডাব্লু ভি বি জি। তাহলে খেয়াল করবা এটার মান হচ্ছে 1.47 ইজ ইকুয়াল টু এমবির মান দেওয়া আছে 0.45 ইন্টু 9.8 মাইনাস রো ডাব্লুর মান কত 1000 গুণ ভিবির মান আমি জানি না, জির মান 9.8। তাহলে এই পুরোটা ক্যালকুলেশন করলে তুমি ভিবির মানটা পেয়ে যাবে। এই পুরোটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি ভিবির মান পাবে 0.0003 মিটার কিউব। এটা হচ্ছে বি বস্তুর আয়তন। তাহলে বি বস্তুর আয়তনটাই আমি খুঁজতেছিলাম। তাহলে বি বস্তুর আয়তনটাকে কোথায় হাইড করে রাখছিল তুমি কি দেখতে পাচ্ছ। তাহলে ফার্স্ট অফ অল এ বস্তুর আয়তন বের করতে হয়েছে। এ বস্তুর আয়তন বের করার পর যেহেতু এ বস্তু তরলে ওজন ডাব্লু ডাব্লু অফ এ ইকুয়াল টু ডাব্লু ডাব্লু অফ বি ছিল, অর্থাৎ বি বস্তুর তরলে ওজন। তাহলে বি বস্তু তরলে ওজন, এ বস্তু তরলে ওজন দুইটা ইকুয়াল, এটা কোশ্চেনেই বলছে তোমাকে। কোশ্চেন ভালোভাবে পড়ো, বলছে বস্তুটা তরলে নিমজ্জিত করলে তাদের ওজন সমান পাওয়া যায়, অর্থাৎ এ বস্তু তরলে ওজন যা হয় বি বস্তু তরলে একই ওজন হয়। এই দুইটা ইকুয়াল হওয়ার কারণে এখান থেকে এই ভ্যালুটা আমরা এখানে ব্যবহার করছি, এইটা ইকুয়াল টু এমবিজি মাইনাস রো ডাব্লু ভিবিজি। তাহলে এখানে সবগুলো ভ্যালু যখন আমরা ইনপুট করে দিয়েছি, শুধু ভিবির মান জানতাম না, ভিবির মান পেয়ে গেছি। এখন আমাদের কাঙ্ক্ষিত যে প্রশ্নটা বলছে, অতএব আমাদের রো বি বের করতে হবে, বি বস্তুর ঘনত্ব রো বি ইকুয়াল টু এমবি বাই ভিবি। তাহলে এমবির মান কত, এমবির মান 0.45 কেজি বাই ভিবির মান 0.1233 মিটার কিউব। যদি তুমি এটাকে ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবে 1500 কেজি পার মিটার কিউব। এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত বিবস্তুর ঘনত্ব। তাহলে প্রশ্নটা আমার কাছে মনে হয়েছে কোশ্চেনটা বেশ টাফ ছিল এবং ট্রিকি ছিল, এটা মনে হয় বুঝতে পারছি। এটা ছিল গ নাম্বার। 3-এর ঘ নাম্বার কোশ্চেনে আমাদেরকে বলছে এই যে দুইটা বস্তু ছিল এ এবং বস্তু বি, এই এ এবং বি বস্তুকে যদি একসাথে বেঁধে আমরা পানির মধ্যে নিমজ্জিত করে ছেড়ে দেই, তাহলে এই বস্তুটা পানির 49 মিটার গভীরে যেতে কত সময় নেবে। তার মানে এখানে কিন্তু একটা কথা বলে দিয়েছে, দেখো আগে বোঝার চেষ্টা করো। এইটা হচ্ছে নর্মাল তরল, এর মধ্যে এ একটা বস্তু আছে, এটা হচ্ছে এ বস্তু, এবং এইটা হচ্ছে বি বস্তু। এই বস্তুটাকে দুইটাকে একসাথে বেঁধে জোড়া লাগায় তরলে নিমজ্জিত করে ছেড়ে দেওয়া হয়েছে, এটা তরল। এই তরল এখানে নিমজ্জিত করে ছেড়ে দেওয়া হয়েছে জাস্ট।
ছেড়ে দিলে এই বস্তু দুইটার কম্বাইন্ড ওজন নিচের দিকে কাজ করে না? তাহলে কম্বাইন্ড ওজন কত? এ বস্তুর ভর, বি বস্তুর ভর, আর এদের সাথে যদি তুমি অভিকর্ষ ত্বরণ গুণ করো তাহলে এই বস্তু দুইটার কম্বাইন্ড ওজন নিচের দিকে কাজ করে। এই বস্তু দুইটার উপর প্লবতা বল ঊর্ধ্বমুখী কাজ করে। এই বস্তু দুইটার উপর প্লবতা বল যদি এফ হয়, এফ ইকুয়াল টু তোমরা শিখেছো রো ডাব্লু, দেখো ভি এ যোগ ভিবি, এই দুইটার কম্বাইন্ড আয়তন নিতে হবে, কম্বাইন্ড আয়তন, এর আয়তন ভি এর আয়তন ভিবি, তাহলে মোট আয়তন কত? ভি এ প্লাস ভিবি ইন্টু জি। কারণ কি? প্লবতা বল এফ ইকুয়াল টু রো ভিজি, আর ডাব্লু ওয়ান মানে এম জি, এটা হচ্ছে ডাব্লু ওয়ান মানে এম জি, এম মানে এই দুইটারই ভর কম্বাইন্ডভাবে আসছে ইন্টু জি, এটা নিচে কাজ করে, এটা উপরে কাজ করে। বলছে তরলের 49 মিটার গভীরে যেতে কত সময় নেবে। দ্যাট মিনস তোমাকে অঘোষিতভাবে বলে দিয়েছে এর ওজন বেশি, এটা কম। যেহেতু ডাব্লু ওয়ান বেশি, এটাকে তোমরা কি দ্বারা শিখছো? ডাব্লু ওয়ান দ্বারা শিখছো, ডাব্লু ওয়ান ইকুয়াল টু এম জি, এবং এটা কি দ্বারা শিখছো? এটা শিখছো ডাব্লু টু দ্বারা, ডাব্লু টু ইকুয়াল টু রো ভিজি, ডাব্লু টু ইকুয়াল টু রো ভি জি। তাহলে এক্ষেত্রে ডাব্লু ওয়ান বড়, ডাব্লু টু ছোট। যেহেতু এটা বড় তাহলে এটা নিচের দিকে বেশি বল প্রয়োগ করবে, ফলে এর উপরের দিকে কম বল প্রয়োগ করবে, এই বস্তুটা ডুবে যাবে। যদি তুমি ডাব্লু ওয়ান সিম্পল চিন্তা করো, এ বি কম্বাইন্ডভাবে, এ বি এর চেহারা হলো এটা হচ্ছে আমাদের এ বি কম্বাইন্ডভাবে আছে। এর উপর ওজন বল কোন দিকে কাজ করছে? ডাব্লু ওয়ান নিচের দিকে কাজ করছে। প্লবতা বল কোন দিকে কাজ করছে? প্লবতা বল উপরের দিকে কাজ করছে, এফ বা ডাব্লু টু কাজ করছে উপরের দিকে। মোস্ট ইম্পর্টেন্ট একটা থিংস খুব ভালোভাবে বুঝবা, বলের লব্ধির ক্ষেত্রে যেমনটা ঘটে। এই বস্তুর উপর 100 নিউটন বল নিচে কাজ করছে, এই বস্তুর উপর 40 নিউটন বল উপরে কাজ করছে, তাহলে এই বস্তুর ভর কত? এই বস্তুর ভর হচ্ছে এম কেজি। এই বস্তুর উপর লব্ধি বল কোন দিকে কাজ করবে? এই বস্তুর উপর লব্ধি বল 100 - 40, যেটা 100 বরাবর কাজ করবে। তাহলে এই বস্তুর উপর লব্ধি বল কত? কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তাহলে তুমি বলবে 100 - 40 নিউটন। এইটাকে বলবো তোমরা কার্যকর বল, কার্যকর বল বা লব্ধি বল। কথাটা ভালোভাবে মাথায় রাখবে, এটা হচ্ছে বস্তুর কার্যকর বল বা লব্ধি বল। আর লব্ধি বলের ক্ষেত্রে নিউটনের থার্ড ল অনুযায়ী, এফ ইকুয়াল টু এম এ, তাহলে এই যে কম্বিনেশন অনুযায়ী এফ এর মান কত? ডাব্লু ওয়ান কাজ করছে নিচের দিকে, ডাব্লু টু কাজ করছে উপরের দিকে, তাহলে এই কম্বাইন্ড বস্তুর উপর কার্যকর বল কত? কার্যকর বল ডাব্লু ওয়ান মাইনাস ডাব্লু টু, আর এদের কম্বাইন্ড ভর কত? এম এ প্লাস এম বি। তাহলে এর উপর কার্যকর বল যদি ডাব্লু ওয়ান মাইনাস ডাব্লু টু হয় তাহলে লিখতে পারবা এম এ প্লাস এম বি ইন্টু জি। এফ ইকুয়াল টু এম এ, এটাই কিন্তু তোমার এফ, আর এটাই হচ্ছে তোমার এম। দেখো এটা হচ্ছে এফ, এটা এম, ইন্টু এই যেখানে জি না এখানে এ ব্যবহার করতে হবে, এ, তাহলে এম এ। তাহলে এফ ইকুয়াল টু এম এ কম্বাইন্ড সূত্র অনুযায়ী, নিউটনের বলের দ্বিতীয় সূত্র অনুযায়ী, এফ ইকুয়াল টু এম এ সূত্র অনুযায়ী এটা হচ্ছে কার্যকর বল, এটা হচ্ছে বস্তুদের মোট ভর গুণ এটা হচ্ছে কার্যকর ত্বরণ। এফ ইকুয়াল টু এম এ, এই ত্বরণটা তোমাকে ফার্স্ট অফ অল নির্ণয় করতে হবে। ত্বরণ যদি নির্ণয় করতে পারো তাহলে তরলের 49 মিটার গভীরে যেতে কত সময় লাগবে সেটা তুমি হিসাব করতে পারবে। এটা হচ্ছে 3-এর ঘ নম্বর কোশ্চেনের মূল ডিটেলস। এ মানে 0.3 কেজি এবং এম বি বস্তুর ভর ছিল 0.45 কেজি। তাহলে এম ইকুয়াল টু এম এ প্লাস এম বি, তাহলে কম্বাইন্ড ভর হচ্ছে 0.75 কেজি। তাহলে বস্তুদের মোট ভর কত? 0.75 কেজি। দেখো ভি ইকুয়াল টু বস্তুদের কম্বাইন্ড আয়তন ইকুয়াল টু কত? কম্বাইন্ড আয়তন এখানে ভি এ প্লাস ভিবি, এদের মিলিত আয়তন হচ্ছে 0.00015 যোগ 0.00003 মিটার কিউব, 0.00015 0.00003। তাহলে এটাকে যদি তুমি যোগ করো তাহলে 0.1 2 3 3টা 0 কমন, 15 আর 3 30, 15 30 হচ্ছে 45 এত মিটার কিউব। এটা হচ্ছে তাদের মিলিত আয়তন, মিলিত ভর এত, মিলিত আয়তন এত। এই ইনফরমেশন এখনো পর্যন্ত আমাদের কাছে আছে। এখন আমাদেরকে হিসাব করতে হবে এই ডাব্লু ওয়ানের মান কত। তাইলে এই বস্তুদ্বয়ের উপর কার্যকর ডাব্লু ওয়ানের মান হচ্ছে, ডাব্লু ওয়ান মানে আমরা কি শিখছি? এমজি। ডাব্লু ওয়ান মানে কত? এমজি, সমগ্র ওজন। তাহলে এম এর মান 0.75 গুণ 9.8, তাহলে ডাব্লু ওয়ানের মান কত আসতেছে হিসাব করো। তাহলে ডাব্লু ওয়ানের মান আসতেছে 7.53 নিউটন, 7.53 না 35, 7.35 নিউটন। এটা হচ্ছে ডাব্লু ওয়ানের মান, এটা ক্যালকুলেশন করলে। এবং তোমরা দেখো ডাব্লু টুর মান কত? ডাব্লু টু মান হচ্ছে রো ডাব্লু ভিজি। রো ডাব্লু মানে পানির ঘনত্ব 1000, ভির মান কত? কম্বাইন্ড আয়তন তোমরা বের করেছো 0.12345 গুণ 9.8। এটাকে যদি তুমি কম্বাইন্ডলি হিসাব করো তাহলে তুমি মোট আয়তন পাবে 4.41 নিউটন। এটা হচ্ছে ডাব্লু টু। তাহলে ডাব্লু ওয়ান ডাব্লু টু যদি তুমি পেয়ে যাও, ডাব্লু ওয়ান ডাব্লু টু যখন পেয়ে গেছো তুমি বলবে অতএব এ ও বি বস্তুর উপর, এ ও বি বস্তুর উপর কার্যকর বল ইকুয়াল টু ডাব্লু ওয়ান মাইনাস ডাব্লু টু। ফলে আমরা বলতে পারবো এম ইকুয়াল টু এম এ ইকুয়াল টু ডাব্লু ওয়ান মাইনাস ডাব্লু টু। কেন এটা বলতে পারবো? কারণ আমরা জানি এফ ইকুয়াল টু এম এ ইকুয়াল টু এফ অথবা এফ ইকুয়াল টু এম এ, যেহেতু আমরা এটা অলরেডি জানি তাহলে কার্যকর বল এফ ইকুয়াল টু হচ্ছে এটা। তাহলে অতএব দেখো এ ইকুয়াল টু ডাব্লু ওয়ানের মান 7.35 মাইনাস 4.41
বাই কম্বাইন্ড ভর কত 0.75, এ ও বি এর কম্বাইন্ড ভর হচ্ছে 0.75 কেজি। তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি পাবে এ ইকুয়াল টু 3.92 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো আমি এই ভ্যালুগুলো কিন্তু আগে থেকে ক্যালকুলেশন করে রাখছি, তোমাদেরকে অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। তোমরা অবশ্যই এই ক্যালকুলেশনটুকু ক্যালকুলেটরে সমাধান করে চেক করবে, অবশ্যই চেক করবে। এটা আমি আগে নির্ণয় করে রাখছিলাম, দ্যাটস আমি ডিরেক্ট ব্যবহার করতেছি। তাহলে এই বস্তুর উপর এ ও বি বস্তু যখন মিলিত অবস্থায় আছে, এ ও বি বস্তু যখন মিলিত অবস্থায় আছে, তখন তাদের উপর কার্যকর মোট ত্বরণ হচ্ছে এটা। মিলিত অবস্থায় এটা এ ও বি বস্তু, এদের উপর দেখো কার্যকর ত্বরণ কত, কার্যকর ত্বরণ এ এই দিকে কাজ করতেছে, যার মান হচ্ছে 3.92 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো দেখো আমরা যখন এই বস্তুটাকে এ বিকে বেঁধে একত্রে বেঁধে তরলে নিমজ্জিত করে, এটা যদি তরল হয় তরল এভাবে নিমজ্জিত করে জাস্ট ছেড়ে দিছি, আমরা কিন্তু এই তরল বস্তুকে এ ও বি বস্তুকে এভাবে একসাথে বেঁধে চেলে মারিনি, আমরা এই বস্তুকে একসাথে বেঁধে তরলে ডুবায় ছেড়ে দিছি। তাহলে এই অবস্থায় এর আদিবেগ কত ছিল, স্থির অবস্থায় ছিল, আমরা স্থির অবস্থায় একে ছেড়েছিলাম। এই বস্তুকে এখানে নিমজ্জিত হতে কত মিটার গভীরে যেতে হবে, 49 মিটার। তাহলে এইচ ইকুয়াল টু কত, 49 মিটার গভীরে যেতে হবে। ইউ এত, এ এত, এইচ এত, তাহলে টি ইকুয়াল টু কত সময় লাগবে সেটা প্রশ্ন করা হয়েছে। তাহলে এ ও বি বস্তুকে তরলের মধ্যে নিমজ্জিত করে জাস্ট ছেড়ে দিছি, ছেড়ে দিলে এই তরলের গভীরে কত মিটার গভীরে, এই তরলের 49 মিটার গভীরে এই বস্তু দ্বয়কে যেতে কত সময় লাগবে। তাহলে এক্ষেত্রে আদিবেগ ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, যেহেতু বস্তুদ্বয় স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, যেহেতু এই বস্তুদ্বয় মিলিত অবস্থায় স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে। এইচ ইকুয়াল টু 49 মিটার, এ ইকুয়াল টু 3.92 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে টি ইকুয়াল টু কত, তাহলে টি এবং বের করতে হবে আমাকে। তাহলে এই তিনটা দিয়ে যে সূত্র আসে সেটা হচ্ছে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এইচ এর মান হচ্ছে 49 ইকুয়াল টু এটা 0, হাফ ইন্টু এর মান হচ্ছে 3.92 ইন্টু টি স্কোয়ার। তাহলে এইটা তুমি ক্যালকুলেশন করলে তুমি পাবে টি ইকুয়াল টু রুট ওভার 49 ইন্টু 2 বাই 3.92। ইন টোটালি ফাইনালি যে তুমি পাইলা টি ইকুয়াল টু 5 সেকেন্ড। 5 সেকেন্ড পরে এ ও বি বস্তু মিলিত অবস্থায় তরলের 49 মিটার গভীরে অবস্থান করবে। তাহলে এ ও বি বস্তুর এখান থেকে তরলের 49 মিটার গভীরে আসতে কত সেকেন্ড সময় লাগতেছে, তরলের 49 মিটার গভীরে এ ও বি বস্তুর আসতে সময় লাগতেছে মোট 5 সেকেন্ড। 5 সেকেন্ড, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, এটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে।